মুভির শুরুতেই আমরা সকালের একটা দৃশ্য দেখতে পাই। নোরা নামের একটি মেয়ে তার রুমে খুব শান্তিতে ব্রাশ করছিল, কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করে সে তার আশেপাশে অদ্ভুত কিছু একটা অনুভব করে। প্রথমে সে এটাকে নিজের মনের ভুল ভেবে ইগনোর করে যায়, কিন্তু ঠিক পরের মুহূর্তেই সে রিয়ালাইজ করে যে এখানে মারাত্মক রকমের ভুল কিছু একটা হতে চলেছে। হঠাৎ করে পুরো বেসের লাইটগুলো অদ্ভুতভাবে ব্লিঙ্ক করতে শুরু করে। কি হচ্ছে এসব? এটা দেখার জন্য নোরা সাথে সাথে নিজের জ্যাকেট পরে রুমের বাইরে বেরিয়ে আসে, কিন্তু করিডোরে পা রাখতেই তার নজর যায় ছাদ থেকে টপ টপ করে পড়তে থাকা পানির দিকে। আর এই দৃশ্যটা দেখা মাত্রই নোরা রক্ত হিম হয়ে যায়, কারণ সে খুব ভালো করে জানতো যে সমুদ্রের এত গভীরে পানির একটা ছোট্ট লিকেজ পুরো স্টেশনের জন্য নিশ্চিত মৃত্যুর সংকেত হতে পারে। এবার তোমাদের বলি, আসলে নোরা এবং তার টিম সমুদ্রের তলদেশ থেকে কয়েক হাজার ফুট নিচে অবস্থিত একটা রিসার্চ সেন্টারে থাকে। জায়গাটা এতই গভীর যে সেখানে আজ পর্যন্ত সূর্যের একটা কিরণও পৌঁছাতে পারেনি। এত গভীরে পানির প্রেশার এতটাই ভয়ঙ্কর যে কোনো সেফটি গিয়ার ছাড়া বাইরে পা রাখলেই পানির চাপে মানুষের শরীর 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে পুরোপুরি পিষে চুরমার হয়ে যাবে। আর এই কারণেই এই রিসার্চ সেন্টারটাই তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। এত বিপদের মাঝে থেকেও প্রতিদিন তাদের নিজেদের ডিউটি পালন করতে হতো। নোরা পরিস্থিতি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বিকট শব্দে বেসের দেওয়াল ভেঙে যায় এবং সমুদ্রের পানির প্রবল বেগে ভেতর আছড়ে পড়তে শুরু করে। নিজের যান বাঁচানোর জন্য নোরা তার সর্বশক্তি দিয়ে অন্য করিডোরের দিকে দৌড়াতে থাকে এবং সাথে সাথে ঘুমানো ক্রু মেম্বারদেরও জাগিয়ে তোলে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে নোরার পেছনে পেছনে ছুটতে শুরু করে। অনেক কষ্টে তারা সবাই মিলে অন্য একটা রুমে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে তার দেখে দরজার লকিং সিস্টেম পুরোপুরি ফেল হয়ে গেছে এবং গেট কোনোভাবেই বন্ধ হচ্ছে না। নোরা এক মুহূর্ত দেরি না করে নিজের হাত দিয়ে সিকিউরিটি সিস্টেম ঠিক করার কাজে লেগে পড়ে। ঠিক সেই সময় সে দেখতে পায় আরও কয়েকজন ক্রু মেম্বার পানির স্রোত থেকে বাঁচার জন্য তাদের দিকে পাগলের মতো ছুটে আসছে। নোরা চিৎকার করে তাদেরকে আরও জোরে দৌড়াতে বলে, কিন্তু কপাল খারাপ, তারা গেট পর্যন্ত পৌঁছাতেই পারে না। সমুদ্রের বিশাল স্রোত নিমেষের মধ্যে তাদেরকে ভাসিয়ে নিয়ে যায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ক্রু মেম্বাররা প্যানিক করে নোরাকে বলে, তাড়াতাড়ি গেট বন্ধ করে দাও, নইলে এখানে থাকা কেউ জ্যান্ত বাঁচবে না। অবশেষে নোরা বাধ্য হয়ে বাটনটি চেপে দেয় এবং একদম শেষ মুহূর্তে এক ভারী আওয়াজের সাথে গেটটা বন্ধ হয়ে যায়। কিছু সেকেন্ডের জন্য চারদিকে একটা অদ্ভুত শ্মশানের মতো নিস্তব্ধতা নেমে আসে। কিছুক্ষণ পর নোরার সঙ্গী রড্রিগো আন্দাজ করে বলে, হয়তো অনেক বড় কোনো ভূমিকম্প হয়েছে, নইলে এত বড় দুর্ঘটনা ঘটা একেবারে অসম্ভব। এরপর সবাই মিলে কন্ট্রোল রুমের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে কোনো রেসপন্সই আসে না। তার মানে কন্ট্রোল রুমের সাথে তাদের সমস্ত কানেকশন পুরোপুরি ছিন্ন হয়ে গেছে। ঠিক সেই সময় তারা বাইরে থেকে খুব অদ্ভুত আর গা শিউরে ওঠা একটা আওয়াজ শুনতে পায়। আওয়াজটা শুনে মনে হচ্ছিল যেন পানির বাইরে বিশাল কোনো রহস্যময় অবজেক্ট বেসের চারপাশে ঘুরে বেড়াচ্ছে এবং নিজের ধারালো নখ দিয়ে স্টেশনের দেওয়ালে আঁচড় কাটছে। বিপদ আরও বেড়ে যাওয়ার আগেই নোরা এবং রড্রিগো কোনো দেরি না করে স্কেপ পথ দিয়ে রওনা হয়ে যায়। যাওয়ার পথে তারা কোনো মতে সার্ভার রুমে পৌঁছায় এবং খারাপ হয়ে যাওয়ার কমিউনিকেশন সিস্টেমটা ঠিক করার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই সেই ভয়ঙ্কর আওয়াজ আবারও তাদের একদম কানের কাছে শোনা যায়। এবার তাদেরও সন্দেহ হতে শুরু করে যে এটা শুধুমাত্র কোনো ভূমিকম্পের ব্যাপার নয়। নোরা সিস্টেমের ডেটা চেক করে এবং স্ক্রিনের দিকে তাকিয়ে সে পুরোপুরি বাকরুদ্ধ হয়ে যায়। সে দেখে তাসের ঘরের মতো পুরো বেসটা প্রায় ধ্বংস হয়ে গেছে, শুধু সামান্য কিছু অংশ কোনো মতে এখনো টিকে আছে। এরপর নোরা এবং রড্রিগো স্কেপ পটের দিকে এগোতে থাকে। ভাঙাচোরা রাস্তা দিয়ে তারা হামাগুড়ি দিয়ে যখন সামনে এগোচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে কারো যন্ত্রণার আর্তনাদ শোনা যায়। পেছনে ঘুরে নোরা দেখে তাদের আরেক সঙ্গী পল ধ্বংসস্তূপের নিচে বাজেভাবে চাপা পড়ে আছে। নোরা এবং রড্রিগো মিলে নিজেদের পুরো শক্তি লাগিয়ে অনেক চেষ্টার পর অবশেষে পলকে বাইরে বের করে আনে। এবার তিনজন একসাথে স্কেপ পটের দিকে এগোতে শুরু করে, কিন্তু সামনের রাস্তাটা এতটাই সরু হয়ে গিয়েছিল যে তাদেরকে হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছিল। সবার আগে নোরা যাচ্ছিল। হঠাৎ নোরার নজর পড়ে একটা লাশের দিকে। লোকটার চোখ দুটো তখনও খোলা ছিল, আর সেই চোখে এতটাই ভয় জমেছিল যে পরিষ্কার বোঝা যাচ্ছিল মরার আগে লোকটা এমন কিছু একটা দেখেছিল যা দেখে তার আত্মা হয়তো কেঁপে উঠেছিল। এই দৃশ্য দেখে তিনজনের মনে একটা প্রশ্ন জাগে, সমুদ্রের এই গুটগুটে অন্ধকার গভীরে কি সত্যি এমন কিছু লুকিয়ে আছে যা মানুষের চিন্তা ধারণার একদম বাইরে? অনেক বাধা বিপত্তি পার করে অবশেষে তারা পডরুমে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছাতেই তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ ওই রুমে একটা স্কেপ বড় অবশিষ্ট ছিল না। সেখানে শুধু ক্যাপ্টেন লুসিয়াস উপস্থিত ছিলেন, কিন্তু দরজা লক থাকার কারণে তিনি ভেতরেই আটকা পড়েছিলেন। নোরা কোনো মতে বাইরে থেকে সিস্টেম আপডেট করে দরজা খুলে দেয়। বাইরে আসতেই ক্যাপ্টেন জানায় এখানে যতগুলো পথ ছিল সেগুলোতে করে বাকি ক্রু মেম্বার আগেই সার্ফেসে বা উপরের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন তাদের কাছে শুধু একটাই রাস্তা খোলা আছে, যে কোনো মূল্যে সাবমার্সিবল রুমে পৌঁছানো। নোরা ক্যাপ্টেনকে জানায় পুরো বেস প্রায় ধ্বংস হয়ে গেছে, আমরা এটাও জানি না যে আর কতজন জ্যান্ত আছে আর আমরা নিজেরাও বাঁচতে পারবো কিনা।
এরপর নোরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, ক্যাপ্টেন এসব আসলে কি হচ্ছে? ক্যাপ্টেন গম্ভীর মুখে বলেন, আমার পুরো জীবনে আমি আজ প্রথমবার এমন কোনো দুর্ঘটনা দেখলাম, কিন্তু এটা এখন ভয় পাওয়ার সময় নয়। সবাইকে একসাথে মিলে এই বিপদের মোকাবেলা করতে হবে। এরপর সবাই মিলে কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যায়। সেখানে এমিলি এবং স্মিথ আগে থেকে বাইরের দুনিয়ার সাথে কন্ট্রাক্ট করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল, কিন্তু কোনো জায়গা থেকে বিন্দুমাত্র সিগন্যাল মিলছিল না। তার উপর কন্ট্রোল রুমে বারবার এত জোরে ঝটকা লাগছিল যেন মনে হচ্ছিল বাইরে বিশাল কোনো বস্তু পুরো বেসটাকে ধরে ধাক্কা দিচ্ছে। নোরা সিস্টেম চেক করে জানায় বেসের উপরের দিকে সমস্ত ফ্লোর এবং কুলিং টাওয়ার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় বিপদের কথা হলো বেসের কোর যা পুরো স্টেশনের পাওয়ার সাপ্লাই দেয় সেটা চরম বিপদে আছে। যদি কোনোভাবে ওই কোর ব্লাস্ট করে তবে সেই বিস্ফোরণ এতটাই ভয়াবহ হবে যে পলকের মধ্যে পুরো রিসার্চ বেস ধুলোয় মিশে যাবে। এখন তাদের কাছে বাঁচার মতো কোনো সহজ রাস্তা খোলা ছিলই না, কারণ বাকি বেঁচে থাকা স্কেপ পটগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। যখন সবাই মৃত্যুকে নিশ্চিত ধরে নিয়ে বাঁচার শেষ আশাটুকু ছেড়ে দিচ্ছিল, ঠিক তখনই ক্যাপ্টেন বলেন, আমাদের কাছে এখনো একটা শেষ সুযোগ বেঁচে আছে। আমাদের বেসে একদম গভীরতম অংশে যেতে হবে যেখানে ড্রিলিং এর কাজ চলছিল। হতে পারে সেখানে এখনো কোনো পথ সুরক্ষিত আছে। ক্যাপ্টেনের কথা শুনে পল বলে, ড্রিলিং সাইট এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। এই অবস্থায় এত দূরে পৌঁছানো প্রায় অসম্ভব। এদিকে স্মিথ ঠিক তখনই ড্রিলিং সাইট থেকে আসার একটা লাস্ট সিগন্যাল রিসিভ করে, কিন্তু সবাই মিলে যখন ওই রেকর্ডিংটা শোনে সবার মুখের রং ফ্যাকাশ হয়ে যায়, কারণ ওই সিগন্যালে শুধু মানুষের যন্ত্রণাদায়ক চিৎকার আর কোনো অজানা ভয়ঙ্কর জীবনের গা শিরে ওঠা আওয়াজ শোনা যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে পুরো বেসটা আবারও প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। অনুভব হচ্ছিল যেন অন্ধকারে আড়ালে লুকিয়ে থাকা কোনো বিশাল দানব পুরো স্টেশনকে খেলনার মতো ভেঙে গুঁড়িয়ে করে দিতে চাইছে। পল হতাশে বলে, আমাদের এত গভীর পর্যন্ত ড্রিলিং করা উচিত হয়নি। হয়তো আমরা অজান্তেই এমন কিছুকে জাগিয়ে তুলেছি যাকে কখনো ডিস্টার্ব করা উচিত ছিল না। এখন তাদের কাছে আর কোনো অপশন বাকি ছিল না, তাই সবাই ভারী আন্ডার ওয়াটার স্যুট পরে নেয়। এখন এই স্যুটগুলোই ছিল তাদের জীবনের শেষ আশা। কিন্তু তারা যেমনই সমুদ্রে এসে ঘুটঘুটে অন্ধকারের তলদেশে পা রাখে, হঠাৎ রড্রিগোর হেলমেটে ফাটল ধরে। আর ঠিক পরের মুহূর্তেই অকল্পনীয় প্রাণীর প্রেসারের কারণে চোখের পলকে তার পুরো শরীরটা পিষে চুরমার হয়ে যায়। নিজেদের চোখের সামনে সঙ্গীর এমন মর্মান্তিক মৃত্যু থেকে সবাই স্তব্ধ হয়ে যায়। নোরা যখন সে সীমাহীন কালো সমুদ্রের দিকে তাকায়, তার মনে হয় এই নিস্তব্ধতার মহাশূন্যের চেয়েও 1000 গুণ বেশি ভয়ঙ্কর। সঙ্গীকে হারানোর কষ্ট আর মৃত্যুর ভয় বুকে চেপে তারা কোনো মতে কার্গো লিফটের ছাদ পর্যন্ত পৌঁছায় এবং তার ভেতরে ঢুকে পড়ে। লিফটের ভেতরে পৌঁছাতেই ক্যাপ্টেন সবাইকে উদ্দেশ্য করে বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই বেস থেকে বেরোতেই হবে, কারণ এটা যে কোনো সময় আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে পারে। এরপর কার্গো লিফট ধীরে ধীরে তাদের সমুদ্রের আরও গভীরতার দিকে নিয়ে নামতে শুরু করে। হঠাৎ লিফটের স্ক্রিনে একটা পথ থেকে ইমার্জেন্সি সিগন্যাল দেখা যায়। ক্যাপ্টেন একটু দেরি না করে লিফট থামিয়ে দেন এবং পল আর স্মিথকে নির্দেশ দেন, যে সিগন্যাল পাঠাচ্ছে তাদের খুঁজে বের করে এখানে নিয়ে এসো। দুজন এবার তাদের আন্ডার ওয়াটার স্যুট পরে বাইরে বেরিয়ে যায়, কিন্তু বাইরে এতটাই ঘন অন্ধকার ছিল যে স্যুটের লাইটগুলো বেশি দূর পর্যন্ত আলো ফেলতে পারছিল না। সামনে এগোতে স্মিথের হঠাৎ মনে হতে থাকে অন্ধকারের বুক চিরে কোনো একটা জিনিস নিঃশব্দে তাদের পিছু নিচ্ছে। খুব সাবধানে পা ফেলে তার অবশেষে ওই পথটার কাছে পৌঁছায় যেখান থেকে সিগন্যাল আসছিল। কিন্তু কাছে যেতেই তারা দেখে পরের চারপাশটা অদ্ভুত এক ধরনের চটচটে পদার্থে দিয়ে ঢাকা। এমন জঘন্য জিনিস তারা আগে কখনো দেখেনি। পটের ভেতরে উকি দিয়ে তারা দেখে সেখানে কেউ নেই, তাই দুজনে আশেপাশে খুঁজতে শুরু করে। ঠিক তখনই তারা কিছু কেবলের সাথে বাজেভাবে জড়িয়ে থাকা তাদেরই আরেক সঙ্গী ডেড বডি দেখতে পায়। এটা দেখা মাত্রই ক্যাপ্টেন রেডিওতে তাদের সাথে সাথে লিফটে ফিরে আসার অর্ডার দেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পল এবং স্মিথের নজর পড়ে ওই ডেড বডির পিঠের দিকে। পিঠের ভেতরে জ্যান্ত কিছু একটা নড়াচড়া করছিল। তারা কিছু বুঝে ওঠার আগেই ওই ডেড বডির পিঠ ছিঁড়ে একটা অদ্ভুত আর জঘন্য ক্রিয়েচার বিদ্যুতের গতিতে বেরিয়ে আসে এবং সোজা পলের উপর অ্যাটাক করে বসে। ভাগ্য ভালো যে স্মিথ সাথে সাথে রিয়েক্ট করে এবং কোনো মতে ওই ক্রিয়েচারটাকে মেরে মাটিতে ফেলে দেয়। এরপর তারা ওই মরা ক্রিয়েচারটাকে সাথে নিয়ে কার্গো লিফটের ভেতরে ফিরে আসে। পল সবাইকে জানায়, আমরা যখন পৌঁছেছিলাম তখন ওই জানোয়ারটাই ওই ডেড বডিকে খুবলে খুবলে খাচ্ছিল। এমিলি খুব মনোযোগ দিয়ে ক্রিয়েচারটাকে দেখে এবং নোটিস করে যে এর পুরো শরীরের চারপাশে খুব ধারালো আর তীক্ষ্ণ নখ রয়েছে। তখন এমিলি আন্দাজ করে, আমার মনে হয় ড্রিলিং করার সময় আমরা ভুল করে এমন কোনো জায়গা রাস্তা খুলে দিয়েছি যেখানে আগে থেকেই এই অদ্ভুত আর বিপজ্জনক জীবগুলোর বাস করত, আর এখন আমরা এদের এলাকায় ঢুকে পড়েছি বলে তারা আমাদের উপর হামলা করছে। এমিলি তার কথা শেষ করতে পারে না, হঠাৎ লিফটের সমস্ত লাইটস একসাথে বন্ধ হয়ে যায়। নোরার সাথে সাথে সিস্টেমটাকে আবার চালু করার চেষ্টা করে, কিন্তু লিফট যেমনই আরেকটু নিচে নামতে শুরু করে
বাইরে থেকে বিশাল কোনো জিপ লিফটটাকে প্রচন্ড জোরে ধাক্কা দিতে শুরু করে। ঠিক ওই সময় পলের নজর যায় টেবিলের উপরে রাখা ওই ছোট মারা ক্রিয়েচারটার দিকে। তার মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা উদয় হয়, বাইরে থাকা ওই বিশাল জিপটা এই বাচ্চাটার মা নয় তো? যদি তাই হয় তবে আমরা অজান্তে নিজেদের মৃত্যুর পরোয়ানা সই করে ফেলেছি। সেই ভয়ঙ্কর ধাক্কাধাক্কির মাঝে লিফটের ভেতরে থাকা প্রতিটি মানুষ একদম নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। চারদিকে এত গভীর নিস্তব্ধতা ছেয়ে যায় যে সবাই নিজেদের হৃদস্পন্দনের আওয়াজ পর্যন্ত পরিষ্কার শুনতে পাচ্ছিল। ওই মুহূর্তে ক্যাপ্টেন লিফটের ছাদে কাচের উপর টর্চের আলো ফেলেন, কিন্তু ঠিক পরের সেকেন্ডেই একটা অতিকায় বিশাল ক্রিয়েচার পুরো শক্তি দিয়ে ওই কাচের উপর হামলা করে বসে। তার চেহারাটা দেখতে একদম কোনো দানবীয় মানুষের মতো লাগছিল। এই দৃশ্য দেখে সবার আত্মা তো কেঁপে ওঠে। ঠিক তখনই হঠাৎ করে বেসের ওপরের অংশে একটা মারাত্মক এক্সপ্লোশন হয়। আলোটা এতটাই তীব্র ছিল যে এক মুহূর্তের জন্য মনে হলো যেন সমুদ্রে এত গভীরও সূর্যোদয় হয়েছে। বিস্ফোরণের ধাক্কা লিফটের মোটা কেবলগুলো ছিঁড়ে যায় এবং লিফট সোজা নিচের দিকে আছড়ে পড়তে থাকে। সবাই এক মুহূর্ত দেরি না করে নিজেদের হেলমেট পরে নেয়। লিফট সমুদ্রের তলদেশে আছড়ে পড়ার ঠিক আগ মুহূর্তেই তারা সবাই লিফট থেকে লাফিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু এক্সপ্লোশনের কারণে ওপর থেকে ব্রিজের ভারী ভারী লোহার টুকরো আর ধ্বংসস্তূপ বৃষ্টির মতো ঝরতে শুরু করে। অনুমতে একে অপরকে সাপোর্ট দিয়ে তার ড্রিলিং চেম্বারের দরজার কাছে পৌঁছায়। চারদিকে ছিল ঘুটঘুটে অন্ধকার, আর সেই অন্ধকারের মাঝে অদ্ভুত সব ছায়া ঘোরাঘুরি করছিল। তার উপর ড্রিলিং চেম্বারের দরজা জ্যাম হয়ে গিয়েছিল। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে তারা চেম্বারের ভেতর ঢুকতে সক্ষম হয়। ঠিক তখনই উপর থেকে আবারও সেই ভয়ঙ্কর আওয়াজটা শোনা যায়। ক্যাপ্টেন সবাইকে শান্ত করে বলেন, হয়তো এটা বেসের ভেঙে পড়া অংশগুলোর আওয়াজ। এরপর সবাই ওই সুড়ঙ্গের মতো চেম্বারের ভেতর দিয়ে ধীরে ধীরে এগোতে থাকে। কিছুটা যাওয়ার পর তারা বুঝতে পারে যে সামনের রাস্তাটা ধ্বংসস্তূপের কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তখন নোরা সাহস করে বলে যে পানির নিচ দিয়ে সাঁতরে অন্য পাশে যাবে। সে তার হেলমেট ঠিক মতো পরে পানিতে নেমে পড়ে এবং সাঁতরে ঠিকই অন্য পাশে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে বাকিদেরও আসার ইশারা করে। একে একে সবাই নিরাপদে অন্য পাশে পৌঁছে যায়, কিন্তু সবার শেষে বাকি ছিল পল। ঠিক তখনই সে অনুভব করে যে পেছনের অন্ধকার পানির ভেতরে কিছু একটা উপস্থিত আছে। যেমনই সে পেছনে ঘোরে, একটা অদ্ভুত ক্রিয়েচার এক পলকের মধ্যে সেখান থেকে গায়েব হয়ে যায়। ক্যাপ্টেন তাকে বারবার ডাকতে থাকেন, কিন্তু পলের দিক থেকে কোনো উত্তর আসে না। বাধ্য হয়ে সবাই পলের স্যুটের সাথে যুক্ত কেবলটা ধরে প্রচন্ড জোরে নিজেদের দিকে টানতে শুরু করে। কিছুক্ষণ পর পল তাদের কাছে ফিরে আসে এবং সবাই স্বস্তি নিঃশ্বাস ফেলে। কিন্তু ঠিক পরের মুহূর্তেই কোনো এক অজানা দানবীয় শক্তি অন্য পাশ থেকে এত জোরে টান মারে যে পল যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে। বাকি সবাই আতঙ্কিত হয়ে কেবলটাকে কাটার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। চোখের পলকে পলের শরীরের একটা অংশ তার দেহ থেকে আলাদা হয়ে যায়। ঠিক পরের সেকেন্ডেই তার হেলমেটের ভেতর রক্তে ভরে ওঠে এবং অত্যন্ত মর্মান্তিক আর যন্ত্রণাদায়কভাবে পল মৃত্যুকে আলিঙ্গন করে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাকি সবাই ভেতরে ভেতরে পুরোপুরি শিউরে ওঠে এবং নিজেদের যান বাঁচানোর জন্য সেখান থেকে দৌড় লাগায়। কিছুক্ষণ পর ক্যাপ্টেন রেডিওর মাধ্যমে উপরের দুনিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু আবারও কোনো উত্তর মেলে না। পলের মৃত্যুর পর সবাই ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। একে একে তাদের সঙ্গীরা কোন এক অজানা দানবের শিকার হয়ে যাচ্ছিল। সামনে এগোতে এগোতে তারা একটা কন্ট্রোল রুমে পৌঁছায়, যেখান থেকে বাইরের ভয়ঙ্কর দৃশ্যটা পরিষ্কার দেখা যাচ্ছিল। তাদের বিশাল ড্রিলিং মেশিনটা এমন বাজেভাবে দুমড়ে মুচড়ে পড়েছিল যে যেন কেউ ওটাকে খেলনার মতো ভেঙে ফেলেছে। স্মিথ অবাক হয়ে বলে, ৬,০০০ টন ওজনের একটা ড্রিলিং মেশিন এভাবে ধ্বংস হয়ে যাওয়াটা একদম অসম্ভব ব্যাপার। এমিলি কাঁপতে কাঁপতে বলে, হয়তো এসব আমাদেরই ভুলের শাস্তি। আমরা সমুদ্রের গভীরতাকে ডিস্টার্ব করেছি, আর এখন সমুদ্রই আমাদের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে। আমাদের এখানে আসা উচিত হয়নি। ক্যাপ্টেন সবাইকে শান্ত করে বলেন, আমাদের এখানে বেশিক্ষণ থাকাটা একদমই ঠিক হবে না। কিন্তু স্মিথ জানায় যে তার তো ড্যামেজ হয়ে গেছে। সে যদি বাইরে যায় তবে পানির তো বিশাল প্রেশার সে কিছুতেই সহ্য করতে পারবে না। তাই সে সবাইকে বলে তাকে ছেড়েই সামনে এগিয়ে যেতে, কারণ সে যদি সাথে যায় তবে সবার জীবন বিপদে পড়তে পারে। কিন্তু ক্যাপ্টেন কিছুতেই হার মানেন না। তিনি যে কোনো উপায়ে তার স্যুটটা ঠিক করে দেন। এরপর সবাই পানির নিচ দিয়ে ড্রিলিং সাইটের দিকে এগোতে থাকে। তাদের আশা ছিল হয়তো সেখানে তার স্কেপ পথ পেয়ে যাবে। চারদিকে ঘুটঘুরে অন্ধকার। হঠাৎ নোরা মনে করে কেউ ঠিক তার পেছনে পেছনে হাঁটছে। সে সাথে সাথে টর্চ চালিয়ে পেছনে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। তারপরও তার বুকের ভেতরে সে অদ্ভুত ভয়টা কাজ করতে থাকে। বারবার মনে হতে থাকে কোন একটা জিনিস তার খুব কাছ ঘেঁষে চলে যাচ্ছে। হঠাৎ নোরার চোখের সামনে দিয়ে একটা অদ্ভুত ক্রিয়েচার সাঁতার কেটে বেরিয়ে যায়। এই দৃশ্য দেখে সবাই প্যানিক করে অন্ধকারের মধ্যে দিয়ে এদিক ওদিক তাকাতে শুরু করে। ক্যাপ্টেন সাথে সাথে সবাইকে নিজেদের স্যুটের লাইট বন্ধ করা অর্ডার দেন। ঠিক ওই মুহূর্তে তারা রিয়ালাইজ করে যে স্মিথ তাদের সাথে নেই। সবাই তড়িঘড়ি করে তাকে খুঁজতে শুরু করে। তখনই নোরা দেখতে পায় কোনো এক অদ্ভুত ক্রিয়েচার স্মিথকে 10 ইঞ্চের একটা সৌর গুহার ভেতর নিয়ে যাচ্ছে। ক্যাপ্টেন এক মুহূর্ত দেরি না করে ওই গুহার ভেতরে ঢুকে পড়েন।
অনেক ভেতরে যাওয়ার পর তিনি স্মিথকে খুঁজে পান। সৌভাগ্যবশত স্মিথ তখনও বেঁচে ছিল। ক্যাপ্টেন তাকে টেনে বাইরে নিয়ে আসেন, কিন্তু কিছুক্ষণ পর ক্যাপ্টেনের মনে হয় যে স্মিথের গান গুহার ভেতরে পড়ে গেছে, তাই তিনি গানটা আনার জন্য পুনরায় ভেতরে যান। কিন্তু ক্যাপ্টেন যেমনই ফিরে আসতে শুরু করেন, গুহার গভীরে অন্ধকার থেকে এক ভয়ঙ্কর দানব হঠাৎ করে বেরিয়ে আসে এবং তাকে ধরে ওপরের দিকে টানতে শুরু করে। ক্যাপ্টেনের স্যুটের ক্যাবলের সাথে আটকে থাকার কারণে নোরাও তার সাথে সাথে উপর দিকে হ্যাচকা টানে উঠতে থাকে। পানির নিচে সংগ্রাম করতে করতে ক্যাপ্টেন এবং ওই দানব একটা বিশাল প্ল্যাটফর্মের সাথে গিয়ে ধাক্কা খায়। প্ল্যাটফর্মের কিনারায় ক্যাপ্টেনকে ঝুলতে দেখে নোরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেই বিশাল ক্রিয়েচারটা পুনরায় তাদের সামনে এসে দাঁড়ায়। ক্রিয়েচারটা এতই বিশাল ছিল যে দেখে মনে হচ্ছিল যেন এই পৃথিবীর কোনো জীবই নয়। পরের মুহূর্তে সে তার বিশাল হা করে নোরার হেলমেটটা গিলে ফেলার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই সময় ক্যাপ্টেন নিজের নাইফ বের করে দানবটার উপর হামলা করে বসেন। যন্ত্রণায় ছটফট করতে করতে ক্রিয়েচারটা তাদের দুজনকে আরো প্রচন্ড বেগে উপরের দিকে টানতে শুরু করে। ক্যাপ্টেন বুঝতে পারে তারা যদি এভাবেই উপরের দিকে উঠতে থাকে তবে পানির মারাত্মক প্রেসারের কারণে তাদের স্যুট ব্লাস্ট করে যাবে। তাই তিনি নোরাকে চিৎকার করে বলেন, কেবলটা কেটে দাও, নইলে তুমিও বাঁচতে পারবে না। কিন্তু নোরা তাকে ছেড়ে যেতে কিছুতেই রাজি হয় না। অবশেষে তারা উপায় না পেয়ে ক্যাপ্টেন নিজেই নিজের নাইফ দিয়ে কেবলটা কেটে দেন এবং নোরা থেকে আলাদা হয়ে যান। কেটে দেন জীবনের শেষ সুতো। নোরা আলাদা হওয়ার ঠিক পরের মুহূর্তেই একটা ভয়ঙ্কর এক্সপ্লোশন হয় এবং ক্যাপ্টেনও সেই বিস্ফোরণে নিজের জীবন বিসর্জন দেন। বিস্ফোরণের প্রচন্ড ধাক্কায় নোরা ছিটকে গিয়ে সমুদ্রের তলদেশে বেসের একটা পরিত্যক্ত অংশে গিয়ে পড়ে। কোনো মতে নোরা বেসের ওই শুনশান জায়গার ভেতর প্রবেশ করে। সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, কারণ তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে এমিলি আর স্মিথ এখনো জ্যান্ত আছে কিনা। সে রেডিওতে বারবার ওই দুজনকে ডাকতে থাকে, কিন্তু প্রতিবার উপাস থেকে শুধু পিনপতন নিস্তব্ধতাই ফিরে আসে। কিছুক্ষণ পর নোরা সেখানে পড়ে থাকা কিছু ইকুইপমেন্টের সাহায্যে একটা ড্যামেজ স্যুট কোনো মতো ঠিক করে নেয়। তারপর সেই স্যুট পরে সে পুনরায় সমুদ্রের গভীরে নেমে পড়েন, যাতে সে এমিলি আর স্মিথকে খুঁজে বের করতে পারে। কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ রেডিওতে এমিলির আওয়াজ ভেসে আসে। ঠিক তখনই নোরা দূরের অন্ধকারে এমিলির স্যুটের লাইট জ্বলজ্বল করতে দেখে। অনেক কষ্টে সেখানে পৌঁছায় নোরা। এমিলি মারাত্মকভাবে আহত স্মিথকে টেনে টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছে, কারণ স্মিথ তখন নিজের পায়ে হাঁটার মতো অবস্থায় ছিল না। নোরা গিয়ে এমিলিকে সাহায্য করে এবং এরপর তিনজন মিলে ধীরে ধীরে ড্রিলিং সাইটের দিকে এগোতে থাকে। চারদিকে এতই গভীর অন্ধকার আর নিস্তব্ধতা ছিল যে প্রতিটা মুহূর্তে তাদের মনে হচ্ছিল কোনো এক ভয়ঙ্কর দানব লুকিয়ে তাদের প্রতিটা পদক্ষেপের উপর নজর রাখছে। নিজেদের এতগুলো সঙ্গীকে হারানোর পর তারা অবশেষে ড্রিলিং সাইট পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়, কিন্তু সেখানে পৌঁছাতেই তাদের বিপদ আরো কয়েকগুণ বেড়ে যায়। মেইন গেট পর্যন্ত পৌঁছানোর জন্য তাদের মাঝখানে থাকা একটা ব্রিজ পার হতে হতো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ওই পুরো পুল জুড়ে হাজার হাজার বিপজ্জনক ক্রিয়েচার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল। যদি তাদের মেইন গেট পর্যন্ত যেতে হয় তবে ওই দানবগুলোর একদম গা ঘেঁষেই তাদের এগোতে হবে। আর যদি ভুল করে একটা ক্রিয়েচার জেগে যায় তবে পলকের মধ্যে হাজার হাজার দানব তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। অন্যদিকে কোনো রাস্তা না থাকায় তারা তিনজন অত্যন্ত সন্তর্পণে পা টিপে টিপে ধীরে ধীরে সামনে এগোতে থাকে। কিন্তু কপাল খারাপ, হঠাৎ করে একটা ক্রিয়েচার জেগে ওঠে এবং সোজা নোরার ওপর অ্যাটাক করে বসে। নোরার সাথে সাথে এমিলিকে চিৎকার করে বলে, একদম থামবি না, এখান থেকে পালা। ক্রিয়েচারটা তার বিশাল মুখ খুলে নোরাকে গিলে খাওয়ার চেষ্টা করে, কিন্তু নোরা ভয় না পেয়ে চরম সাহসিকতার পরিচয় দেয়। সে তার গান দিয়ে সোজা ক্রিয়েচারটার প্যাটের ভেতরে গুলি চালিয়ে দেয়। যন্ত্রণায় ছটফট করতে করতে জানোয়ারটা ওখানেই মারা যায়। এরপর নোরা তার প্যাট চিরে কোনো মতে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে ওই গুলির আওয়াজ আশেপাশে ক্রিয়েচারগুলো ধীরে ধীরে জাগতে শুরু করেছে। এটা দেখে নোরার সাথে সাথে তার গান রিলোড করতে শুরু করে। পরের মুহূর্তে নোরার নজর যায় উপরের দিকে, আর উপরের দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য সে যেন পাথরে পরিণত হয়ে যায়। ক্লাইম্যাক্সের দৃশ্যটা তোমাদের লোম খাড়া করে দেবে। ওই প্ল্যাটফর্মটার উপর এই শত শত ক্রিয়েচার উল্টো হয়ে ঝুলেছিল। যে প্ল্যাটফর্মটার উপর এই শত শত ক্রিয়েচার উল্টো হয়ে ঝুলেছিল সেই পুরো অংশটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে এবং অন্ধকারে মিলে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে নোরার সামনের বিল্ডিং এর উপর বিশাল এক দানবীয় ছায়া দাঁড়িয়ে থাকতে দেখে। যেমনই সে ভালো করে ওই দিকে তাকায় তার হৃদস্পন্দন থমকে যায়। তার সামনে সমুদ্রের এমন এক দানব দাঁড়িয়ে ছিল যার সাইজ দেখলে কোনো মানুষের আত্মা শুকিয়ে যাবে। সে এতটাই বিশাল ছিল যে তার সামনে একটা 50 তলা বিল্ডিংকেও একেবারে তুচ্ছ মনে হচ্ছিল। নিজের যান বাঁচানোর জন্য নোরা তার পুরো শক্তি দিয়ে মেইন গেটের দিকে দৌড়াতে শুরু করে। ঠিক তখনই ওই বিশাল দানবটা তার পা দিয়ে পুলের ওপর এত জোরে আঘাত করে যে পুরো এলাকাটা ভূকম্পনের মতো কেঁপে ওঠে। মনে হচ্ছিল যেন পানির নিচে কোনো পারমাণবিক বিস্ফোরণ হয়েছে। এই প্রচন্ড ধাক্কায় নোরা অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক পরের মুহূর্তে এমিলি সেখানে পৌঁছায় এবং নোরাকে টেনে হিচড়ে মেইন গেটের ভেতরে নিয়ে আসে। এক সেকেন্ডও দেরি না করে সে দরজাটা বন্ধ করে দেয়।
স্মিথ, এমিলি আর নোরা কোনো মতে ভেতরে তো চলে আসে, কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। বাইরে দাঁড়িয়ে থাকা ওই বিশাল দানবটা এবার পুরো ড্রিলিং সাইটটাকে শেকড় সহ উপড়ে ফেলার চেষ্টা করতে থাকে। যে কোনোভাবে তারা তিনজনে গিয়ে পড রুম পর্যন্ত পৌঁছায়। সেখানে মোট 3টি স্কেপ পড ছিল। নোরা সেগুলো চেক করে দেখে যে এর মধ্যে মাত্র 2টি স্পট ঠিকমতো কাজ করছে। সময় নষ্ট না করে নোরা আর এমিলি মিলে প্রথমে স্মিথকে একটা ওয়ার্কিং পডে বসিয়ে সার্ফেসের দিকে লঞ্চ করে দেয়। এরপর নোরা এমিলিকে বলে দ্বিতীয় পডটাতে বসে পড়তে, কিন্তু এমিলি বুঝে যায় যে তৃতীয় পডটা খারাপ। তাই সে নোরাকে একা মৃত্যুর মুখে ফেলে যেতে সাফ মানা করে দেয়। তখন নোরা তাকে ইমোশনাল হয়ে বোঝায়, স্মিথের সাথে তোমার পুরো ভবিষ্যৎ জড়িয়ে আছে এমিলি, তোমাকে যেতেই হবে। এমিলি দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, নোরা তোমাকে যে কোনো মূল্যে ফিরে আসতেই হবে, কারণ আমি তোমার জন্য অপেক্ষা করব। এই কথা বলে নোরা নিজেই এমিলির পডটা লঞ্চ করে দেয়। এখন এই মৃত্যুর কূপে পুরো বেসে নোরা একদম একা। ঠিক সেই সময় পড রুমে কাচের দেওয়ালগুলো বাইরে থেকে ছোট ছোট ক্রিয়েচারগুলো পাগলের মতো আঘাত করতে শুরু করে। নোরা সিস্টেম চেক করে দেখতে পায় হাজার হাজার ক্রিয়েচার এমিলি আর স্মিথের পডগুলোকে তাড়া করে উপরের দিকে ছুটে যাচ্ছে। সব কিছু উপলব্ধি করার পর নোরা একটা গভীর নিঃশ্বাস নেয়। বন্ধুদের বাঁচানোর জন্য সে বেসের পাওয়ার কোডটাকে নিজের হাতে ওভারলোড করে দেয়, আর এর সাথে পুরো স্টেশনে সেলফ ডিস্ট্রয় মোড অ্যাক্টিভেট হয়ে যায়। কিছু সেকেন্ডের পর কাউন্টডাউন শেষ হয় আর পুরো বেস এক প্রলয়ঙ্করী এক্সপ্লোশন ঘটে যায়। এই বিস্ফোরণটা এতটাই শক্তিশালী ছিল যে এই বিশাল দানবীয় সমুদ্রের দানবটাও এর হাত থেকে রক্ষা পায় না। এর সাথে বাকি সমস্ত ক্রিয়েচারও এই পারমাণবিক লেভেলের বিস্ফোরণে চিরদিনের জন্য শেষ হয়ে যায়। আর এভাবেই নোরা নিজের জীবনের মায়া ত্যাগ করে চরম সাহসিকতা আর স্যাক্রিফাইসের মাধ্যমে নিজের দুই সঙ্গীর জীবন বাঁচিয়ে নেয়। এরপর মুভির শেষে নিউজে দেখানো হয় যে ড্রিলিং সাইট থেকে 2জন ক্রু মেম্বার জীবিত রেস্কিউ করা সম্ভব হয়েছে। আর এর মাধ্যমেই এই রুদ্ধশ্বাস সাইফাই হরর মুভিটির গল্প এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক করে দাও। আজকের ভিডিওর টার্গেট 5000 লাইক। দেখি তোমরাই পারো কিনা এই টার্গেট পূরণ করতে। আর এমন সব দারুণ মুভির এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।